আমাদের সেখানে যেতে হলে গাড়ি ব্যবহার করতে হবে। তাহলে অপেক্ষা কেন করছেন? আপনি তো নিশ্চয়ই জানেন গাড়িতে উঠলে ভাড়া দিতে হবে, আর সেটা তো জল ব্যাংকের মাধ্যমেই দিতে পারবেন না। টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নাই। সেটার ব্যবস্থা আমি করে দিব, কিন্তু ভাগ থেকে কিন্তু একটু বেশি আমি পাবো। খুব হিসাবি তো আপনি। হ্যাঁ, একা থাকলে একটু হিসাবই হতেই হয়, না হলে হয় না। ভালো, ঠিক আছে, দেব। চলুন। একটা গাড়ি নিয়ে আমরা পুরাতন জাদুঘরের উদ্দেশ্যে যাচ্ছি। পথে আমাদের উপর আন্ডারওয়ার্ল্ড এর 5 জন সেনা হামলা করে। তাদেরকে কোনো রকমে মেরে আমরা জাদুঘরে পৌঁছে গেলাম। অনেক পুরাতন একটা জাদুঘর, দেখলে ভয় করে। সব জায়গায় জলপরি আর আকাশপরীর ভাস্কর্য। মানুষ জায়গাটাকে কল্পনার রাজ্য বললেও এখানে সবগুলো বিষয় সত্যি। এখানে যে সব গল্প আছে, একটা রাজ্য নিয়েই সবগুলোই সত্য, কিন্তু মানুষেরা সব কল্পনা ভাবে, কাল্পনিক বানিয়ে দিয়েছে সবকিছুতেই। হ্যাঁ, এখানের ব্যাপারে অনেকবার শুনেছি, কিন্তু প্রথমবার আসতে পেরে খুবই ভালো লাগছে। তাহলে দেরি করা উচিত হবে না, আজকেই পূর্ণিমা শেষ হবে, আমাদের চাঁদ ডাকার অপেক্ষা করতে হবে। এখানে কি গার্ডরা থাকে না? ডাকে, বাট রাতে থাকে না, কারণ রাতে অদ্ভুত অদ্ভুত জিনিস হয় এখানে। সব মূর্তি জীবন্ত হয়ে যায়, তাই তো? না, তাহলে এই আজকেই দেখতে পারবা। মনে হচ্ছে চাঁদ ঠেকে গেছে, এখনই দরজাটা খুলবে। হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। ভিতরে একপাশে দেওয়াল হতে শব্দ আসলো। আওয়াজ হলো কিসের? এটা দানবের আওয়াজ ছিল। এখন কি করব আমরা? কি করব মানে? এইদিকে আমার কাছে হাত দাও। কেন? দিতে বলছি তাই। নীলা আমার হাত নিয়ে ওর হাতে থাকা ছোট্ট একটা দিয়ে আমার হাত কেটে দিল। চুপ চুপ করে রক্ত পড়ছে। এটা কি হলো? আমার হাত কাটলেন কেন? অনিল তার কাছে থাকা অস্ত্র তাক করলো নীলার দিকে। তাছাড়া উপায় নেই, কোনো মানবের রক্ত ছাড়া এই দেয়ালটা খুলবে না। তাই বলে আমার রক্ত? বেশি কথা না বলে দেয়ালটায় হাত রাখুন। বেশি দেরি করলে রক্ত বের হয়ে আপনিই মারা যেতে পারেন। অনিল, শান্ত হন, কিছুই হয় নাই আমার। আমি দেওয়ালে রক্তমাখা হাত দেওয়ার সাথে সাথেই দেওয়াল 2 ভাগ হয়ে গেল, একটা রাস্তা হয়ে গেল। নিন হাতটা দিন, এখন আমার কাছে। আবারও কি কাটবেন? না, দিন তো। নিন। নীলা ওর জামার একটা অংশ ছিঁড়ে আমার হাতে বেঁধে দিতে লাগলো। মেয়েটার মধ্যে সত্যি অনেক মায়া, কিন্তু অনেক অদ্ভুত মেয়েটা। কখন কোন সময় কি করে কিছুই বুঝতে পারছি না। হাত বেঁধে দেওয়ার পর চলুন, বেশি সময় এই দেয়াল খোলা থাকবে না। চলুন। আমি আর অনিল সামনাসামনি হাঁটতে থাকলাম, নীলা পেছনেই। হুজুর, আমার কিন্তু এই মেয়েটার কাজকর্মে অনেক সন্দেহ হচ্ছে। কেন? দেখছেন না কত অদ্ভুত, আর এইসব বিষয়ও জানে। এত কিছুর খোঁজ কোথায় পেল? হয়তো আমাদের সামনে সমস্যা হতে পারে ওর জন্য। হয়তো। ও যেহেতু অনেক কিছু জানে, আমাদের সাহায্য হবে ওর দ্বারা। আর ও অর্ধেক পরি, সামনে আমাদের বিপদে রক্ষা করতে পারবেও। আর দেখছেন তো, অনেক সুন্দর তীর চালাতে পারেও। দেখলাম তো। আমাদের গন্তব্য ওর কাছে গোপন রাখলেই হবে। একবার আমাদের প্রাপ্য জিনিসটা পেয়ে যাই, তারপর ওর জায়গায় আমরা আমাদের। কিন্তু আর কোনো কথা না বলাই ভালো, হয়তো কিছু শুনে ফেলতে পারে। হ্যাঁ, চলুন, আমরা আমাদের দুনিয়ায় চলে আসছি। এত সুন্দর হবে মানবের দুনিয়া, যেটা ধারণাই করি নেই। কেন, আপনি আসেননি আগে কখনো? না। তাহলে এত কিছু জানেন? আমি বলেছিলাম না, আমার আম্মা এসেছিল একবার, তার থেকেই শুনেছিলাম কোথায় কি করতে হয়। ও, তবে আপনাকে সাবধান করতে হবে। এখানে দানবরা মানুষের প্রবেশ করতে দেয় না। ওরা যদি বুঝে যায় আপনি মানুষ, তাহলে আপনাকে মেরে ফেলবে। সেটার ভয় আপনাকে পেতে হবে না। আমরা দানবের দুনিয়ায় যাওয়ার অনুমতি আগে থেকেই নিয়ে এসেছি। সেটা কিভাবে? কোনো একভাবে এনেছি। ও, তাহলে আর কি, তাহলে চলুন যাওয়া যাক। চলুন। আমরা দানব রাজ্যে ঢুকে গেলাম। সুন্দর বলতে অনেক সুন্দর এই দানব রাজ্য, কিন্তু সমস্যা হলো সবকিছু আমাদের থেকেও 30 গুণ বড়। আগে শুনেছি এরা আরো বড় ছিল, কিন্তু আমাদের মতো এখন এরাও খাটো হয়ে গেছে। এদেরও আয়ু কমে গেছে আগের তুলনায়। যাই হোক, আমাদের যেতে হবে সেই তালাওয়ালা দানবের কাছে।
এই তালা শুধু তার বংশেরই লোকেরাই এরকম তালা বানাতে পারে। আমরা তার কাছে চলে আসলাম, একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে এখানের রাজা। তার সাথে অনেক আগেই কথা হয়েছে আমাদের, শুধু দেখা করতে পারলাম না নীলার জন্য। আচ্ছা, এই গাড়িটাকে তো মনে হচ্ছে এখানে রাত প্রাসাদের গাড়ি, যার জন্য সব দানবরা আমাদের রাজ অতিথি মনে করে সম্মান দেখাচ্ছে। আপনার হয়তো কোনো রাজ্য রাজ দরবারের কেউ। আরে না, দেখুন, আমাকে বলদ বানাবেন না। আরে আপনি তো আসলে বলদ। আপনি যে সেদিন অনিলকে নিয়ে নিচের দুনিয়ার সেনাকক্ষে ঢুকেছিলেন, অনিল খুঁজতেছিল সেই নকশা, আর সাথে সাথে আকাশপুরী বার্তা পাঠানো একটা খামও পেয়ে গিয়েছিল, যেখানে রাজার দেওয়া একটা ছিল। সে শুধু সেখানে লিখে দিয়েছিল আমাদের রাজ্য থেকে 3 জন আসবে এখানে, তাদের একটা কাজে, আর আপনাদের সাহায্য দরকার। ও তাই তো বলি, তার রাজ দরবারের লোকজন ছাড়া কাউকেই সাহায্য করে না শুনছিলাম, এই জন্যই তো আমাদের সাহায্য করছে। আমি আর অনিল হাসছি। নিন, আপনাদের গন্তব্যে চলে এসেছি। ছোট্ট একটা দানব ড্রাইভার। ধন্যবাদ, তবে এটা বিশাল গাড়ি থেকে আমাদের একটু তাড়াতাড়ি নামিয়ে দিলেই ভালো হতো। আমি নামিয়ে দিচ্ছি। দানবটি আমাদের নামিয়ে দিল। আমরা চলে আসলাম সেই দানবটির বাসার সামনে। বিশাল একটা বাড়ি, উপরে তাকিয়ে শেষ দেখা যায় না। যাই হোক, জোরে ডাক দিতে শুরু করলাম। কে ডাকছে আমাকে? আমরা এ কি, 3 জন মানুষ সন্তান? এখানে কত বড় সাহস তোদের! আমরা কোনো মানব সন্তান নয়, আমাদের বার্তা তো মনে হয় পেয়েই গেছেন। ও তাহলে আপনার জলপুরি থেকে এসেছেন? হ্যাঁ। আসুন আসুন, বসুন। আমি বেশি কথা বলবো না, কারণ এইসব বিষয় গোপন রাখতে হবে। অন্য দানবরা যদি শোনে আপনারা হারিকেন মাসের কুপ্লানের নকশা লোক খুঁজতে এসেছেন, তাহলে আপনাদের এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনি তাড়াতাড়ি আমাদের নকশাটা খুলে দিন। হ্যাঁ, কিন্তু আমার 3টা প্রশ্নের জবাব দিতে হবে। তোমাকে যদি খুলে দিতে চাও লকটা। এটা আবার কেমন কথা? এটা আমি ইচ্ছা করে জিজ্ঞেস করছি না, এটা আর কি মাসের ইচ্ছা ছিল। তিনি এই 3টা প্রশ্ন আমার পূর্বপুরুষের কাছে দিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, বলুন আপনার প্রশ্ন। পৃথিবীতে এমন কয়েকটা জায়গা আছে যেখানে তাদের মধ্য পুরুষন বলের মতো। এটা কেমন প্রশ্ন? এমন প্রশ্ন তো আগে কখনো শুনিনি। পরের প্রশ্ন, কিভাবে হারকিমাস মানুষ থেকে মহাজাগতিক রাজা হয়েছেন? এটা তো অনিল বলতে পারবেন। সরি হুজুর, তবে এই প্রশ্নের উত্তর সবার কাছেই অজানা। আচ্ছা, পরের প্রশ্ন কি? এটাই শেষ প্রশ্ন। মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে, তারা কারা? 2টা প্রশ্ন তো আমার অজানা, কারণ একটা পৃথিবী নিয়ে আর একটা বিষয় হলো হারকিউমাস রাজাকে নিয়ে। তবে মানুষের এটা তো উত্তর দিতে পারি। এই নকশার উপর হাত রেখে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে পারলেই এটা লক এমনি এমনি খুলে যাবে। ধন্যবাদ আপনাকে। হঠাৎ ওই দানবের দরজায় করাঘাত হলো। দানব দরজার ফুটো দিয়ে বাইরে তাকালো। আমাদের সেনার সাথে নিচের দুনিয়ায় সেনাও এসেছে বাইরে। তার মানে তারা বুঝে গিয়েছে আমরা এখানে আছি, আমাদের বের হতে হবে এখান থেকে। তোমরা কোনো চিন্তা করো না, সবাই এই দরজা দিয়ে ঢুকো, দেখবা মানুষের দুনিয়াতে চলে যাবা। আর 2টা প্রশ্নের উত্তর দিতে পারলেই খুলে যাবে ওটা। আপনাকে আমাদের সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ঢুকলাম সেই দরজা দিয়ে, হাঁটতেছিলাম, সামনে একটা দরজা আসলো। দরজাটা খুললাম, একটা লাইব্রেরির মধ্যে চলে আসলাম। যাই হোক, এখানে আসলাম, আমাদের প্রশ্নের জবাব এখানেই পেয়ে যাব। আমাদের শুধু পৃথিবীর বিষয়ে কিছু বই লাগবে। চাঁদের মতো আবচা কোথায় আছে? দেখুন, লক একটা খুলে গেছে, মানে উত্তর সঠিক হয়েছে। আমি তো ধারণা করলাম আর সঠিক হয়ে গেল। তাহলে পরের 2টা কি হতে পারে? আচ্ছা, এমন জায়গা যেটার কথা হারকিউমাস বলে গেছেন, তাই না? আচ্ছা, এমন কোনো জায়গা আছে যেখানে রাজা হারকিউমাস বেশি সময় থাকতে পছন্দ করতেন? সেটা তো নিচের দুনিয়ায় ছিল, যেটা তার যোগ্য করার জায়গা ছিল। তাহলে সেটাই উত্তর হবে। পৃথিবীর মধ্যে চাঁদের ন্যায় জায়গা হলো নিচের দুনিয়া। প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে এই লকটাও খুলে গেল। ভিতরে থেকে একটা কাগজ বের করলাম। একটা এলাকার নকশা মনে হচ্ছে, কিন্তু এটা কোথায় কিছুই মাথায় ঢুকছে না। অনিল, নকশাটা কোথাকার হতে পারে? আমার তো দেখে মনে হচ্ছে জায়গাটা পানির নিচে কোথাও। আপনাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? দেখছেন না এইখানে উচ্চের ছবি আঁকা, মানে এটা হয়তো কোনো মরুভূমি।
হয়তো, কিন্তু এটা কোথায় হতে পারে? সেটাই তো আমাদের বের করতে হবে। কিন্তু কিভাবে বের করব আমরা? এটা কোথায়? জায়গাটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় মনে করেন? কোথায় যেন ঠিক এমন একটা ম্যাপ আমি দেখেছি, কিন্তু মনে পড়ছে না। মনে করার চেষ্টা করেন হুজুর। আচ্ছা ঠিক আছে, আমাকে কি এমন একটা মোবাইল ফোন এনে দিতে পারবেন যেটা ইন্টারনেট অ্যাক্সেস করা? হ্যাঁ, দেখি এই লাইব্রেরির কারো কাছ থেকে পাই কিনা। নীল আমাকে একটা মোবাইল ফোন এনে দিল। আমি একটু খুঁজতে থাকলাম। হ্যাঁ, পেয়ে গেছি। এর আগে আমি জলপুরির উপরে একটা আর্টিকেল পড়েছিলাম উইকিপিডিয়াতে। সেখানে এমন একটা মরুভূমির ম্যাপ দেওয়া ছিল। জায়গাটা তো ভারতের রাজস্থান। এটা তো এখান থেকে অনেক দূর। কিছু কি পেলেন? পেয়েছি। কোথায় জায়গাটা? ভারত। এত দূর? আমরা তাড়াতাড়ি এই সুইজারল্যান্ড থেকে ওখানে যাব কিভাবে? আসলে আমরা এখন আর সুইজারল্যান্ডে নেই। মানে? এটা লন্ডনের বুক লাইব্রেরি। মানে দানব আমাদের লন্ডনে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, সবচেয়ে তাড়াতাড়ি ভারত যাওয়ার রাস্তা হবে প্লেনে। সেটাই নয়, তার চেয়ে সহজ রাস্তা দিয়ে আমরা যাব। অনিল আমার দিকে তাকিয়ে। তার চেয়ে সহজ তো দেখি না। আছে, আগে আমরা বের হই, তারপর না হয় দেখা যাবে। তিনজনের নকশাটা নিয়ে বের হলাম বাইরে। লাইব্রেরির বাইরে দাঁড়িয়ে ছিল 10 জনের মতো। আর অনিল বলল, এই আন্ডারওয়ার্ল্ডের সেনারা কি আমাদের পিছু ছাড়বে না? এখানেও চলে এসেছে। আমাদের তো ভয়ের কিছুই নেই, চলুন ঝাঁপিয়ে পড়ি। দেখুন, এটা ঝাঁপিয়ে পড়ার সময় না। আপনি এখন ওদের 10 জনকে মারবেন, পরে দেখবেন ওরা 20 জন চলে আসছে। হ্যাঁ হুজুর, উনি ঠিকই বলেছেন, আমাদের এখান থেকে পালাতে হবে। ওকে, চলুন। ভিতরে ঢুকে লাইব্রেরির পেছনের দরজা দিয়ে বের হই। দৌড়ে একটা গাড়ি নিলাম, তারপর সেখান থেকে সোজা সমুদ্রে পাড়ে আসতে লাগলাম। আমার তো মনে হয় না এই নকশার জন্য শুধু তারা আমাদের পেছনে পড়েছে। ব্যাপার হয়তো অন্য কিছু হবে। আমারও সেটাই মনে হচ্ছে। এই নকশার ব্যাপারে তারা হয়তো কিছুই জানে না। সব নকশাগুলো বিক্রি হওয়ার পর ওখানেই থাকে। সেখান থেকে অনেক নকশা চুরি হয়। শুধু যে এটার জন্য তারা আমাদের পিছনে পড়বে এমন তো না। আর তারা আমাদের পিছনে আসছে। তারা বুঝতেছে কিভাবে আমরা কখন কোথায় আছি। আমার তো এই মায়াপুরীর ওপর প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। হয়তো ওই আমাদের অবস্থান ওদেরকে বলে দিচ্ছে। দেখুন, আমি এমন কিছুই করিনি। যদি করতামই তাহলে আপনাদেরকে আমি কেন বাঁচাচ্ছি বলুন? দেখুন, আপনি হয়তো অনেকটা রহস্য আমাদের থেকে লুকাচ্ছেন। আপনি বিনা ভয়ে আমাদের বলে দিতে পারেন। দেখুন, আমি কোনো কিছুই লুকাচ্ছি না। আমরা পৌঁছে গেলাম একটা ব্রিজের উপর, পাশে সমুদ্রের পানি। দেখুন, ভালোই বলছি, বলে দেন, নাইলে কিন্তু আমরা অন্য কোনো উপায় ব্যবহার করব। দেখুন, আমি সত্যিই বলছি। ওকে, আমরা সত্যি বলবো। আমি নীলাকে ধাক্কা দিলাম। সে পানির মধ্যে পড়ে গেল। অনেকটা ভয় পেয়েছে। নকশাটা একটা ব্যাগে রেখে আমি আর অনিলও লাফ দিলাম। আমাকে বাঁচান প্লিজ, আমি সাঁতার কাটতে পারি না। নীলা হাবুডুবু খাচ্ছে। অনিল। হুজুর। অনিল একটা শীষ দিল। 3টা ডলফিন চলে আসলো। 3টা ডলফিন আমাদের 3জনকে তাদের পিঠে নিয়ে নিল। নীলাকে দেখে বোঝা যাচ্ছে ও অনেক ভয় পায় এই পানি দেখে। এখন সেই অবস্থা। এখন বলতে থাকো, না হলে অনিল এই ডলফিনকে নিচে যেতে বলবে। আর নিচে গেলে কি হবে সেটা ভালো করে জানেন হয়তো। এটা করবেন না, আমি বলছি। শুরু করেন। ওরা সবাই আমার জন্য আসছে। শুধু ওরা না, আমাকে না পেলে আরো অনেক আসবে। কেন? কি করেছেন আপনি? আমি নিচের দুনিয়ার রাজকন্যা নীলানিথি। কি? হ্যাঁ, আমার বাবা আমার বিয়ে জোর করে দিয়েছিলেন। আমি তো এখন বিয়ে করতে চাইনি। তাও আমার নাকি বয়স হয়েছে, আমাকে নাকি বিয়ে করতেই হবে। আর বিয়েটাও আমার মন মতো করতে পারবো না। তাই তো আপনাদের সাথে পালিয়ে এসেছি। কি? আপনি আমাদের সাথে পালিয়ে এসেছেন? হ্যাঁ। আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। আপনি কি বলতেন? ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ জোর করে আর সেটা মানতে হয়, সেটা যে কত কষ্টকর হয় সেটা আমাকে বোঝাতে হবে না। হুজুর, আমরা আর ওনাকে সাথে নিয়ে আমাদের বিপদ বাড়াতে পারবো না। ওনাকে ওনার মতো ছেড়ে দিন। প্লিজ, এটা করবেন না। আমাকে ওদের হাতে তুলে দিবেন না। অনিল, ওনাকে কি সাথে নেওয়া যায় না? হুজুর, আপনি হয়তো বুঝতে পারছেন, সে হলো একজন রাজকুমারী। তাকে সাথে করে নিয়ে গেলে আমাদেরকে তাকে অপহরণ করার দোষে ফাঁসি দেওয়া হবে।
অনিল, এত দূর যেহেতু এসেছি, একবার আমাদের গন্তব্যে পৌঁছাতে পারলে আর কোনো ভয় থাকবে না আমাদের। সেটা তো জানি, কিন্তু এতে তো তাদের সাথে যুদ্ধ করা সমান হয়ে যাবে। দেখুন, আমাকে আপনাদের সাথে না নিয়ে গেলে আমি বাবার কাছে গিয়ে বলবো আপনারা আমাকে অপহরণ করে নিয়ে গেছেন। তখন দেখবো কিভাবে গুপ্তধন পান আপনারা। দেখুন, ঠিক আছে, আপনাকে আমরা নিয়ে যাব, কিন্তু দেখছেন তো আপনার জন্য তারা আমাদেরকে খুঁজে বের করছে। সেটা তো আমিও দেখছি, কিন্তু প্লিজ আপনারা আমাকে এভাবে ওদের হাতে তুলে দিবেন না। ঠিক আছে, চলুন আমাদের সাথে। এভাবে কি যাব এই ডলফিনের উপর বসে? কখনো তো বসেননি, তাই না? খুব ভয় লাগছে, যদি পড়ে যাই। তাহলে এক কাজ করেন, আপনি আমার পিছনে বসুন, আমাকে জড়িয়ে ধরুন শক্ত করে, দেখবেন পড়বেন না। নীলা আমার পিছনে বসে আমাকে জড়িয়ে ধরলো। যেহেতু ডলফিনটা অনেক বড়, তাই বসতে সমস্যা হলো না। তাহলে চলুন যাওয়া যাক। চলুন। ডলফিন তার পুরো শক্তিতে চলতে থাকলো। পানির উপর দিয়ে একবার, আবার পানির নিচ দিয়ে যাচ্ছে। উপরেই বেশিক্ষণ থাকছে, তাই নীলার বেশি সমস্যা হচ্ছে না, কিন্তু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এমন সুন্দর একটা রাইড পাবো ভাবতেও পারি নাই। নিজেকে খুব ধন্য মনে হচ্ছে, নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কি ভয় লাগছে? হ্যাঁ, অনেক। ভয়ের কিছুই নাই, আমাকে শক্ত করে ধরে বসুন। আর কত শক্ত করে ধরবো? বসে থাকুন। আপনাদের সাথে আমার আশাই ভুল হয়েছে। এখনো সময় আছে, চলে যান আপনি। আপনার তো আর গুপ্তধনের ভাগ লাগবে না। না, কিন্তু আমি আমার জীবনটা একটু অ্যাডভেঞ্চার করতে চাই। আমাকে যদি নিজের পছন্দ মতো ছেলে পছন্দ না করতে দেয়, অন্তত এই কাজটা তো করতে দিবে। সময় হলে আমি ঠিকই বিয়ে করে নিব, কিন্তু আমাকে কখনোই প্রাসাদ থেকে বের হতেই দেয় না। ও, এত কিছু কিভাবে চিনেন? আমাকে জন্ম দেন একজন মানুষ, মানে আমার বাবা ছিলেন একজন মানুষ, আর আমার মা ছিলেন নিজের দুনিয়ার রানী। রাজা তাকে কোনো সন্তান দিতে পারেনি, তাই তিনি রাগে পৃথিবীতে চলে আসেন, আর এসে আমার বাবার প্রেমে পড়ে যান, আর আমার জন্ম হয়। রাজা যখন শুনতে পান তার রানী এমন করেছে, তিনি আমার আম্মা আর আমাকে নিয়ে চলে আসেন এখানে, আর আমাদের শোকে আমার বাবা মারা যান। অনেক দুঃখময়ী কাহিনী। হ্যাঁ, কিন্তু রাজা আমাকে তার মেয়ের মতোই ভালোবাসে। আমি যখন 8 বছরে হই তখন আমার আম্মা মারা যান। ও, আমি দুঃখিত আপনাকে এসব কথা মনে করে দেওয়ার জন্য। আরে না, বাদ দিন তো এসব কথা। আপনাকে যেমন ভেবেছি আপনি তো দেখছি তার থেকে অনেক ভালো। হ্যাঁ, সেটা বলতে পারেন। আর কতক্ষণ লাগবে আমাদের? আর 1 ঘন্টা লাগবে। ও, অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা পৌঁছে গেলাম একটা সমুদ্র সৈকতের পাশে। দেখে তো মনে হচ্ছে জায়গাটা গোয়া। এখান থেকে আমাদের রাজস্থান যেতে হবে। এখান থেকে আমরা কিভাবে যাব? আমরা এখান থেকে গাড়ি অথবা প্লেনে যেতে পারি। সেটার জন্য অনেক সময় লেগে যাবে। আমার এখানে একজন লোক থাকার কথা, তাকে আমি আমার ফোন দিয়ে ফোন দিচ্ছি। সেনাপতি আমাকে এর আগে যে ফোন দিয়েছিল সেটা দিয়ে ফোন দিল। 10 মিনিট পরই পানি থেকে একটা জলমানব উঠলো। অন্য সবাই তো মানুষই ভেবেছে, কিন্তু আমরাই বুঝেছি সে কে। জনাব, কিভাবে সাহায্য করতে পারি? আমাদের এখান থেকে রাজস্থান যেতে হবে। সবচেয়ে সহজ রাস্তা কোনটা হবে? হুজুর, সবচেয়ে সহজ বলতে একটা সুড়ঙ্গ রয়েছে, সেখানে দিয়ে গেলে 1 ঘন্টা লাগে। সেটা পুরনো ট্রেনের রাস্তা, ছোট ট্রেন আছে, আপনারা খুব তাড়াতাড়ি যেতে পারবেন। তাহলে আমাদের জায়গাটা দেখান। আমার সাথে চলুন। ওর সাথে যেতে লাগলাম। উনিও আপনাকে হুজুর কেন বলছে? কি জানি, জলমানবরা মনে হয় এমনই, মানুষ দেখলেই হুজুর বলে। আমার তো সেটা মনে হয় না, ওটা মনে হয় ওই যে আলিনের লোক, সে আপনাকে হুজুর বলে, তাই উনিও আপনাকে হুজুর বলে। বাবা, আপনি তো খুবই বুদ্ধিমান। আমি ভাবতেও পারি নাই এত বুদ্ধিমান আপনি হবেন। সেটা তো আমি আগে থেকেই। পৌঁছে গেলাম নির্দিষ্ট জায়গায়। এখান থেকে আমাদেরকে যেতে হবে সোজা রাজস্থান, কিন্তু সেটা হলো কোথায়? নিচের দুনিয়ার সৈন্যরা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরলো। আমাদের বের হওয়ার কোনো রাস্তাই নেই। আমরা যে কিছু করব তার আগে তারা একটা মেশিনে কি যেন করলো, আর আমরা সাথে সাথে নিচের দুনিয়া চলে আসলাম। মনে হচ্ছে এটা টেলিপোর্টের মেশিন ছিল। অনিল, এরা তো আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। হ্যাঁ হুজুর, দেখতে পেরেছি আমিও। এখন আপনারা কি করবেন?
কিছুই করার নেই, আমাদের আত্মসমর্পণ করতেই হবে। তার চেয়ে ভালো কোনো বুদ্ধি নেই? তাদের এত আধুনিক অস্ত্রের কাছে আমাদের কোনো পরিকল্পনাই কাজ করবে না। আমার জন্য আপনাদের এত কিছু হলো, আমাকে মাফ করবেন। আমি আগেই বলেছিলাম হুজুর ওনাকে ছেড়ে দিতে, ওনার জন্যই হলো এত কিছু। এখন তো পরিচয় দিতেই হবে। আমাদের দুজনের হাত বেঁধে রাজপ্রাসাদে রাজার কাছে নিয়ে আসলো। নীলাকে নিয়ে বসানো হলো রাজার পাশেই। রাজাকে দেখে আমার খুব হাসি পাচ্ছিল, একদমই কার্টুন টাইপের রাজা। তোমাদের সাহস হলো কিভাবে রাজকন্যাকে নিয়ে পালানো? আমরা চুপ, পরিচয় দাও তোমাদের। আমি অনিল হিলরাস, জলপুরীর প্রধান সেনাপতি, আর উনি জলপুরীর রাজা দ্বিতীয় হিলরাস। একজন মানব জলপুরীর রাজা শুনে হাস্যকর মনে হচ্ছে। আমাদের পূর্ব রাজা হারকিউমাসও মানব ছিলেন। ইনি যদি রাজা হতে পারেন, আর আমাদের রাজা হিলরাসের সর্বশক্তি যদি ওনার মাঝে থাকে, তাহলে উনি কেন রাজা হতে পারবেন না? তাহলে হিরোলাস এই পিচ্চি ছেলের জন্য নিজের জীবন ত্যাগ করেছিল? এই পিচ্চি ছেলে না, আমাদের এই রাজার জন্য। যতই যাই হোক, আপনারা অপরাধ করেছেন, যেটা শাস্তি আপনাদের পেতে হবে। বাবা, আমি ওনার সাথে পালিয়ে গিয়েছিলাম, ওনাদের কোনো দোষ নেই। বেশ, রাজকন্যা যখন নিজেই স্বীকার করলো যে নিজেই পালিয়েছে, তাই আপনাদের শাস্তি থেকে মুক্ত দেওয়া হলো। কিন্তু যেহেতু আপনারাও অপরাধ করেছেন আর এতে আমার সম্মানহানি হয়েছে, তাই আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ শুনি? কালকে আমাদের রাজ্যে বেলুঘোর অনুষ্ঠান হবে। এখানে আপনাকে একজনের সাথে লড়াই করতে হবে। যদি জিতে যান তাহলে আপনারা এখান থেকে সসম্মানে যেতে পারবেন, আর যদি হেরে যান তাহলে বন্দি থাকতে হবে আমাদের জেলখানায়। হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, তাহলে আজকের জন্য আপনারা আমাদের অতিথি সেনাপতি, ওনাদেরকে অতিথিদের রুমে রেখে আসুন। জি হুজুর, ওদের সেনাপতি বলল। আমরা চলে আসলাম একটা বিশাল রুমে, অনেক সুন্দর একটা ঘর, ভালো লাগছে। হুজুর, আপনি কি পারবেন নাকি আমরা যুদ্ধের ঘোষণা করব? আপনি যে প্রশিক্ষণ আমাকে দিয়েছেন, এতে মনে হচ্ছে পারবই। আর দেখা যাক কি হয় কালকে। যার সাথে কালকে লড়াই করবেন সে সব দিক দিয়েই শক্তিশালী, তাকে হারানোর কোনো দিক দিয়েই আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি দেখেন, আপনি এমনিতেই আমাদের অনেক বিপদে ফেলেছেন, এখন যান, না হলে আরো বিপদে পড়বো আমরা। দেখুন, আমি শুধু বলতে আসছি, পানি আপনার অস্ত্র হবে, কারণ যার সাথে লড়বেন সে হলো আমাদের ওইখানের সেনাপতি। সে একজন জিন, কিন্তু পানিতে খুব ভয় পায়। অনেক সাহায্য করেছেন আমাদের, আর আপনার সাহায্য আমাদের দরকার হবে না। আপনি যেতে পারেন এখন। দেখুন, এই লড়াইতে হেরে যাবেন সেটা আমি চাই না, কারণ দেখুন, আপনি প্লিজ চলে যান। এখন রাগ আমারও হচ্ছে আপনার উপরে। ঠিক আছে, যাচ্ছি। অনিল, এবার বলুন কাল কি করা যায়? দেখুন, আপনার সব প্রশিক্ষণের পর এখনো কোনো রণক্ষেত্রে পাঠানো হয়নি। এবার সময় হয়ে গেছে। হ্যাঁ, তবে নিম্ন স্তর থেকে ওপরে যেতে হয়, কিন্তু আপনি সোজাসুজি একদম উপরে চলে আসছেন। এখন আপনার উপরে ভরসা, আমরা এখান থেকে যেতে পারবো কি পারবো না। দেখুন, এই লড়াইতে হেরে যাবেন সেটা আমি চাই না, কারণ দেখুন, আপনি প্লিজ চলে যান। এখন রাগ আমারও হচ্ছে আপনার উপরে। ঠিক আছে, যাচ্ছি। অনিল, এবার বলুন কাল কি করা যায়? দেখুন, আপনার সব প্রশিক্ষণের পর এখনো কোনো রণক্ষেত্রে পাঠানো হয়নি। এবার সময় হয়ে গেছে। হ্যাঁ, তবে নিম্ন স্তর থেকে ওপরে যেতে হয়, কিন্তু আপনি সোজাসুজি একদম উপরে চলে আসছেন। এখন আপনার উপরে ভরসা, আমরা এখান থেকে যেতে পারবো কি পারবো না। ওকে, তাহলে কালকে দেখা যাবে কি হয়। সুন্দর একটা ঘুম দিলাম। সকাল সকালে উঠতে হলো। আমাদের ডাক দিয়ে নিয়ে গেল একজন সৈনিক। অনিলের সাথে বের হলাম। একটা ছোট্ট কক্ষে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের নিয়ে আসা হলো একটা, দেখে মনে হচ্ছিল স্টেডিয়াম। হ্যাঁ, কিন্তু এখানে মারামারি করা হয়। সুন্দরই লাগছে। ভিতরে দেখছি মারামারি শুরু হয়ে গেছে। আমি আমাদের সাথে থাকা সৈনিককে জিজ্ঞাসা করলাম, এত আয়োজন কেন করা হয়েছে? কোনো কথাই বলছে না। আমিও আর জিজ্ঞাসা করলাম না। দেখলাম সেনাপতিকে মারামারি করতে। তার দুটো পা বের করে সে
নিষ্ঠুরভাবে যুদ্ধ করছে যতক্ষণ না অপরপক্ষ হার স্বীকার করছে। ভয় পাচ্ছি তার আচরণ দেখে, কোনো মায়া দেখাচ্ছে না। আমাকে তো একটা পাখার ঝাপটা দিলে আমি উড়ে যাব, আর আমি কি না তার বিরুদ্ধে লড়তে পারি? কিন্তু কিছুই তো করার নাই। এখানে আমাদের এখান থেকে বের হতে হলে লড়তে তো হবেই। তাই বেঁচে কিছু না ভেবে প্রস্তুত হতে লাগলাম। আমাকে অস্ত্র সিলেক্ট করতে বলল। আমি দুটো তলোয়ার নিলাম। আজকে হয়তো আমার দিন শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি রক্ষা করো। আমি নেমে গেলাম, চলে আসলাম সেনাপতির সামনে। একটু আগেই সে গুনে গুনে 6 জনকে ক্ষত বিক্ষত করেছে। তারা মানুষ ছিল না, তাই হয়তো বেঁচে গেছে, কিন্তু আমি তো মরে যাব মনে হয়। আনিল তো শুধু বলে, মহান রাজার শক্তি আমার শরীরে আজকে কাজ করলেই হলো। আপনি তো মানব, আপনার সাথে আমি খুব সহজভাবে লড়ব। ধন্যবাদ। মনে হচ্ছে ভয় পাচ্ছেন। কিছুটা। আসুন শুরু করেন। সেনাপতির সাথে লড়াই শুরু হলো। যেটা হওয়ার সেটাই হলো। সেনাপতি আমাকে মারতে শুরু করলো। জায়গায় জায়গায় ক্ষত হয়ে যাচ্ছে। একটা সময় আমি তলোয়ার দিয়ে দিলাম এক কোপ, সেটা লাগলো সেনাপতির মুখে। মুখ হালকা কেটে গেল। সেনাপতি তার পাখা দিয়ে দিল ঝাপটা। এক ঝাপটায় আমি দূরে পড়ে গেলাম। উঠারও শক্তি পেলাম না। মনে হচ্ছে এই বুঝি আমার দম বন্ধ হয়ে যাবে। সেনাপতিকে দেখলাম আমার দিকে আসছিল। আমার চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলতেই আমার সামনে একটা জলমানবকে দেখতে পেলাম। জায়গাটাও বদলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আমি হলাম তোমার জীবনদাতা, যে নিজের জীবন ত্যাগ করে তোমার আর তোমার বোনের জীবন বাঁচিয়েছিলাম। তার মানে আপনি হিরোলাস? হ্যাঁ, রাজা হিরোলাস টিটান। আমি কি মরে গেছি? কেন, একজন মৃত জনমানবকে দেখছো বলে কি মনে হচ্ছে তুমিও মরে গেছো? হ্যাঁ। আমি সব সময় তোমার ভিতরেই। আমার শরীর মৃত হলেও আমার সব শক্তি তোমার ভিতরেই। তাই আমাকে দেখতে পাচ্ছ তুমি? আপনার শক্তিগুলো কিভাবে ব্যবহার করবো আমি একটু বলে দেন। সব তো তোমারই এখন, নিজের বের করে নাও কিভাবে কি করবা। সময় খুব কম তোমার কাছে। তোমার বোনের কিন্তু খুব কষ্ট হচ্ছে আকাশপুরীতে থাকতে, সাথে আমার মেয়েরও। যাবেন না, আমি চিল্লায় উঠলাম, কিন্তু চলে গেল উনি। সাথে সাথে বাস্তবে চলে আসলাম। দেখলাম সেনাপতি এগিয়ে আসছে আমার দিকে। আমিও উঠে গেলাম। আগের থেকে নিজেকে অনেকটা শক্তিশালী মনে হচ্ছিল। এখন মনে পড়লো আনিল যখন আমাকে ট্রেনিং দিয়েছিলেন তখন তিনি কি কি করেছিলেন। তার মতো করেই লড়তে শুরু করলাম। দুজনেই কম কিসের, কিন্তু আমি একটু কমই তার কাছে। দেখুন, হার মেনে নিন, না হলে অবস্থা আরো খারাপ হবে। আপনি আপনার পুরো শক্তিতে লড়ুন, তাও আমি হারতে রাজি নই। সেনাপতি রাগে তার ডানা খুলে উড়তে উড়তে লড়াই করতে লাগলো। এখন তো তার সাথে কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না। আমাকে ধাক্কা দেওয়ায় আমি মাটিতে পড়ে গেলাম। আমার হাতে কিছুই রইল না আত্মরক্ষার জন্য। সেনাপতি তার তলোয়ার আমার উপরে চালাতে গেল। হঠাৎ মনে পড়লো হাতে তো ঢাল ছিল। ঘড়িটায় আঙুল দেওয়ার সাথে সাথেই ঢাল হয়ে গেল, আর তলোয়ারের আঘাতে আমার কিছুই হলো না। কানে কি যেন একটা শুনতে পেলাম, কেউ বলছে আশেপাশে পানিকে ডাকো, পানি তোমার শক্তি। আওয়াজটা হিরোলাসের মনে হলো। যাই হোক, চেষ্টা করে দেখি। নিজের চোখ দুটোকে বন্ধ করলাম। এইটা আমি যারাকে করতে দেখেছি, তাই আমিও চেষ্টা করতে লাগলাম। এটা সেনাপতিও আমাকে দেখিয়েছিলেন। চোখ বুজে পানির কথা ভাবতে লাগলাম। আশেপাশে সব পানির শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। তারা যেন আমার ডাকের জন্য অপেক্ষা করে বসে আছে। আমি 2 হাত দিয়ে তাদের ইশারায় করলাম। একসাথে অনেকটা পানি উঠে আসলো চারদিক থেকে। সব পানি এসে আমার ইশারায় অপেক্ষা করতে লাগলো। আমি সব সেনাপতির দিকে ছুড়ে দিলাম। পানিতে সেনাপতি পুরো ভিজে গেছে। এখন তার ডানাগুলো ভিজে গেছে। সে এখন উঠতে পারবে না। তাকে আমার মতোই নিচে থেকে যুদ্ধ করতে হবে। সে এখন অনেক রেগে গেছে। রেগে রেগে সব আঘাত করতে লাগলো। তার আঘাতগুলো রক্ষা করা আমার পক্ষে কষ্টকর হয়ে গেল। যেখানে সেখানে আঘাত লেগে কেটে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি প্রতিঘাত করতে পারছি না। কি হলো, আপনার সব পানি কি শেষ হয়ে গেছে? নিন, এখন কি করবেন? হার মেনে নিন, দেখা যাক কি হয়। আমি আবার চোখ বুঝলাম। পানির ব্যাপারে আবার ভাবতে লাগলাম।
আমি আশেপাশে কোনো পানির খোঁজ পেলাম না, কিন্তু উপর থেকে পানির শব্দ পেলাম। পানি না, শুধু অনেক পানি। হ্যাঁ, আমি ওপর থেকে ইশারা দিলাম, বুঝতে পারছি ওপরে সাগর। আমি সব পানি নিয়ে আসব, শুধু সেনাপতি না, সবাইকে তলিয়ে মারবো। উপর থেকে পানি সজোরে আসার চেষ্টা করছে। আশেপাশে সবাই মনোযোগ দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওই সেনাপতির কাছে এসে একজন বলতে শুরু করলো, জনাব, আমাদের উপরের প্রতিরক্ষার ঢাল ফাটতে শুরু করে দিয়েছে। উপর থেকে পানি সোজা ভিতরে আসতে চাচ্ছে। আমি কোনো কথা বলছি না, আমি সবাইকে তলিয়ে দিব, কোনো কথা হবে না এর মাঝে। দেখি রাজা ভাবসাব দেখে সোজা আমার কাছে চলে আসছে, আমাকে থামতে বলতেছে সে, সাথে আনিলও এসেছে। আপনি থামুন দয়া করে, আর লড়াইয়ের প্রয়োজন নেই। সেনাপতি হার মেনেছে। কেবলই তো শুরু করেছিলাম, এত তাড়াতাড়ি শেষ করব? আমি বুঝতে পেরেছি মহান রাজা হিরোলাসের শক্তি আসলেই আপনার ভিতরে। আপনি দয়া করে আর উত্তেজিত হবেন না। আমার সাথে চলুন রাজপ্রাসাদে। কেন, লড়াই কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ, আপনিই বিজয়ী হয়েছেন। এখন চলুন, আপনাকে আপনার পুরস্কার দেওয়া হবে। জি না, আমরা এখনই যেখানে ছিলাম সেখানে যেতে চাই। আমাদের কাছে সময় খুব কম। সেটা কি করে হয়? আপনি রাজা, হয়তো রাজাদের নিয়ম আপনি জানেনই। নিয়ম ভাঙলে কি সে আর রাজা হয়? হুজুর, এখানে একদিন থাকাই যায়। ওনাদের আধুনিক যন্ত্র দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবে ওনারা। ঠিক আছে, আপনি যখন বলছেন থাকা যাবে। তাহলে চলুন আমার সাথে। রাজার সাথে আমরা গেলাম রাজপ্রাসাদে। এখন আমাদের সাথে ব্যবহার আগের তুলনায় শতগুণ ভালো করা হচ্ছে। বিষয়টা কি, শুধু এই বিজয়? আমার তো মনে হচ্ছে না, তাও বেশ ভালো লাগছে। দুপুরের খাবার খেয়ে রাজ শয়নকক্ষে বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় আনিল এসে আমাকে বলল, হুজুর, কি হয়েছে আনিল, আপনাকে এত উত্তেজিত মনে হচ্ছে কেন? ব্যাপারটা মোটেও ভালো না। আমার মোটেও এই বিষয়ে অজ্ঞাত। কি হয়েছে আগে বলবেন তো? কি হয়নি সেটা বলেন। আরে আগে বলেন। আমি সম্পূর্ণ ভুলেই গিয়েছিলাম। কি ভুলে গিয়েছিলেন? আমাদের সব রাজ্যে এমন প্রতিযোগিতা হয় রাজকুমারীর বিয়ের জন্য, যেখানে অন্য সব রাজ্যের রাজকুমার রাজারা এসে জেতার চেষ্টা করে। যে জিততে পারে তার সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে দেওয়া হয়। তো তো আপনি জিতেছেন। মানে আপনি কি বলতে চাচ্ছেন, নীলাকে এখন আমাকে বিয়ে করতে হবে? হুম, বললেই হলো, আমি বিয়ের জন্য লড়েছি নাকি? দেখুন, আপনি তাকে বিয়ে না করলে তাকে কেউই বিয়ে করবে না। আমি বিয়ে না করলে কেউ করবে না মানে? সে একজন সুন্দরী রাজকুমারী, যে কেউ তাকে বিয়ে করতে পারবে। এটাই নিয়ম হুজুর। আপনাদের এই নিয়ম মানতে মানতে আমি শেষ হয়ে গেলাম। কিছুই করার নাই। একজন রাজার অনেকগুলো তো রানী থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি যারাকে ভালোবাসি। এটা মানব মুখেই মানায় হুজুর। দেখুন, আপনার হাতে একজন রাজকুমারীর জীবন। আপনি কি করবেন কি করবেন না সেটা আমার বলার সাহসও নেই, কিংবা উপদেশ দেওয়ার সাহসও নেই। কিন্তু এটা বলতে পারবো, এই বিয়ের মাধ্যমে আপনি এখানে রাজা হয়ে যেতে পারবেন, রাজা। আমি তো রাজা আছি। আরে আমার কথা বুঝতে পারছেন না? নিচের দুনিয়া মানে যেটাকে পাতালপুরি বলা হয়, এখানে সেনারা যদি আমাদের হাতে থাকে তাহলে সবই তো আমাদের। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু আমি বিয়ে করতে পারবো না নীলাকে। সেটা আপনার মর্জি। আমাদের যদি ওকে বিয়ে ছাড়াই আপনি বের করতে পারেন তাহলে সমস্যা কোথায়? মানে তখন তো ছিলাম পানির নিচে, কিন্তু এখন যেখানে আছি সেটা হলো মরুভূমির নিচে। এখানে আপনি পানি কোথাও পাবেন না, আর তারা আপনাকে বিয়ে দিয়েই এখান থেকে বের হতে দিবে। আমি যদি তাও বের হয়ে যাই? তাহলে ওরা এক্ষুনি আমাদের জলপুরীর ওপরে যুদ্ধ ঘোষণা করবে। আমরা লড়তে প্রস্তুত। সেটা কিভাবে হয় হুজুর? আমাদের জলপুরীর প্রধান সেনাপতি, তাদের রাজা বন্দী, তারা কি করে যুদ্ধ করবে? তো আপনি কি বলছেন, আমাকে বিয়ে করতেই হবে? সেটা ছাড়া কোনো উপায় দেখি না। ঘুরিয়ে ফিরিয়ে তো এক কথাই। সেটাই। ওকে, ঠিক আছে, রাজ্য রক্ষার জন্য না হয় কাজটা করলাম। শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। একটু আগেই কাটা জায়গাগুলো ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। খুব লাগছে শরীরে, সারা শরীরে ব্যথা করছে, তাই একটু ঘুম ঘুম আসছিল। চোখ বুজে শুয়েছিলাম।
এমন সময় এক রক্ষী আমাকে নিতে এলো, আমাকে নিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিল। বিয়ে বলে কথা, একটু সুন্দর করে তো সাজতে হবেই। সাজলামও সুন্দর করে। তারপর শুরু হলো বিয়ের আয়োজন। অনেকটা ধুমধামের মাধ্যমে বিয়েটা হয়ে গেল। আচ্ছা, আমি কেন শুধু শুধু সেনাপতির সাথে এই ত্রিশূলটার পিছনে পড়ে আছি? আমার তো এত শক্তির প্রয়োজন নেই। মোটামুটি আমার কাছে যে শক্তি রয়েছে, এতে আমি আমার বোন আর যারাকে মুক্ত করে নিয়ে আসতে পারবো। আর বাকিটা সাহায্য করার জন্য তো নীলা আমার সাথে আছেই। দেখা যাক কি করা যায়। আমাকে নিয়ে আসা হলো নীলার রুমে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে রুমটা। সব জায়গায় শুধু ফুল আর ফুল। একটু আগেই নীলার বাবা মানে রাজার সাথে কথা হয়েছে। কালকেই আমি আমার গন্তব্যে যেতে পারবো, এতে তার কোনো সমস্যা আর নেই। যতদিন সে বেঁচে আছেন ততদিনই শুধু আমাকে জলপুরীর রাজা হয়ে থাকতে হবে। কিন্তু তার মৃত্যুর পরেই পাতালপুরীর আর জলপুরীর দুইটাই আমার হবে। আমার এত কিছু চাই না, আমি শুধু সুন্দর একটা জীবন চাই যেখানে এই কোনো কিছু থাকবে না, শুধু আমি আর আমার মনের মানুষগুলো। আমি রুমে ছিলাম, নীলা বসা ছিল বিছানায়। আমি গিয়ে ওর পাশে বসলাম। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, তাও কি করে যে হয়ে গেল। আর আপনাকে বিয়ে না করলে নাকি যুদ্ধের হুমকি দিয়েছে আপনার বাবা, সেটা আমার সেনাপতি বলল আমাকে। তাই যুদ্ধটা আটকাতে আপনাকে বিয়ে করা। তো এখনো কি আপনিই বলবেন? যেভাবে হোক বিয়ে তো হয়েই গেছে আমাদের, আপনি আমাকে তুমি করে বলতেন এখন থেকে। আরে না, আপনি তো ঠিক আছি। আমি বলছি না বলতে। আর জানেন, আমি সব সময় চেয়েছি যেন আপনি জিতে যান। আমি কিছুতেই চাইনি যে ওই সেনাপতির সাথে আমার বিয়ে হোক। আপনি তো বিয়ে করতে চাননি, তাহলে সেটা আশা করছেন কেন? থাক, সেটা না হয় নাই বললাম। না, বলতে হবে, বলেন। আগে আমাকে তুমি করে বলেন, তারপর। আমি কাউকে তুমি করে বললে আর কেউ আমাকে আপনি করে বললে ব্যাপারটা অনেক খারাপ লাগে। ও ঠিক আছে, আমি তোমাকে তুমি করেই বলবো। এবার বলো কেন? তোমার সাথে প্রথম দেখা থেকেই বুঝে গিয়েছিলাম তোমার অন্যরকম একটা জিনিস আছে, যেটা আমাকে তোমার দিকে সবসময় টানতো, তোমাকে নিয়ে ভাবাতো আমাকে সবসময়। কি সেটা বুঝতে পারিনি। তো কি এখন বুঝতে পারছো? এখনো বুঝতে পারছি না, কিন্তু জানো, তোমার প্রতি আগ্রহ টান সবই আমার আগের থেকেই বেশি বেশি বেড়ে গেছে। কিন্তু কেন সেটা জানি না, বাট এটা বলবো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি যে অন্য কাউকে ভালোবাসতাম। তার মানে তো ভালোবাসতে, এখন তো বাসো না। এখন আমি তোমার স্ত্রী, এখন আমাকেই তো ভালোবাসবে তুমি, তাই না? ভালোবাসতাম বলতে বুঝেছি ভালোবাসি তাকে, কিন্তু সে আর আমার বোন যে আকাশপুরীতে বন্দি। বুঝলাম না। আমি নীলাকে প্রথম থেকেই কাহিনী শোনালাম। শুনে ও অনেকটা মন খারাপ করে ফেললো, কিন্তু আমি যে কিছুই করতে পারি না এই বিষয়ে। আমি যে যারাকে ভুলতে পারবো না, আবার এখন নীলাকেও ছাড়তে পারবো না। নীলা আমার কাহিনী শুনে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখো, তুমি দুঃখ পেও না। তোমার বোন আর যারাকে নিয়ে আসার দায়িত্ব এখন আমার। শুধু তুমি আমাকে তোমার মনে একটু জায়গা দিও। সেটা দেখা যাবে। হুম। নীলা আমার কোলে মাথা দিল। আমার পায়ে ধরায় কেটে গিয়েছিল, সেখানে ব্যান্ডেজ করা। আমি ব্যথায় কাকিয়ে উঠলাম। আহ! কি হলো? কিছু না, ওইখানে ব্যথা। আমি তো পুরো ভুলেই গিয়েছিলাম। দাঁড়াও, আমি ঔষধ এনে লাগিয়ে দিচ্ছি, দেখবা সকালেই সব ঠিক হয়ে যাবে। দাও। আমার ব্যান্ডেজগুলো খুলে দিয়ে ওষুধ লাগিয়ে দিল নীলা। আজকে বিয়ে হলো আর আজকে এত কেয়ার আমার উপরে, অনেক ভালো লাগলো। কিন্তু আমার যে বোন আর যারাকে মুক্ত করতে হবে, নিজের সুখ নিয়ে ভাবার সময় নেই আমার। আমাকে শুতে বলল নীলা, একটা কাঁথা দিয়ে দিল আমার উপর দিয়ে। শুয়ে পড়লাম কাঁথাটা নিয়ে। এক ঘুমেই সকাল। নিজের শরীরে ক্ষত আছে বলে মনে হচ্ছে না এখন, সব টনটনা। এখন দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, একদম কোলবালিশ বানিয়ে রাখছে। কিছু তো আর বলতে পারছি না। আর যাই হোক, সে তো আমার বউ, আমি তো তার হক নষ্ট করতে পারি না। এত কিছু ভাবার সময় নেই। আচ্ছা, আমি তো তখন ওদের কাছে টেলিপোর্টার যন্ত্র দেখেছি, সেটা দিয়ে তো আমি সোজা চলে যেতে পারবো আকাশপুরীতে। আর আমি তো বিনা যুদ্ধেই সমঝোতার মাধ্যমে আমার কাজটি হাসিল করতে পারি। তাহলে সেনাপতি আমাকে এই বুদ্ধি দিতে পারলো না কেন? যদি জলপুরী আর পাতালপুরী এক হয়ে যায়, তাহলে আকাশপুরীর সাধ্য হয় নাকি আমাদের উপরে কথা বলার? হ্যাঁ, এটা করলেই তো হয়ে যাচ্ছে। সেনাপতির মাথায় দেখছি কোনো বুদ্ধিই নাই।
সব আমারই করতে হবে। আচ্ছা সেটা যাই হোক, আমাকে এখন রাজার সাথে মিটিং করতে হবে। আমিও নীলাকে আমার থেকে ছাড়িয়ে চলে আসলাম রাজ সিংহাসনে। রাজার পাশের আসনে আমাকে বসতে দেওয়া হলো, সেটাই রাজকুমাররা বসে থাকেন। এই রাজ্যের জন্য আমি রাজকুমার। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। জি, আমি আকাশপুরীর সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই। কিন্তু কারণটা কি? কারণ আকাশপুরীর রাজকুমারী মোহনা আমার বোন এবং রাজা হিরোলাসের কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে আকাশপুরীতে। কি এত বড় স্পর্ধা! আপনি এক্ষুনি ঘোষণাপত্র পাঠিয়ে দিন, আমার সৈন্য আপনার সাথেই আছে। কোনো যুদ্ধের আশা করি না আমি শুধু আমার বোন আর রাজকুমারীকে ফিরে পেতে চাই। তারা যদি আমাদের ফিরিয়ে দেয় তাহলে আমি যুদ্ধের ধারণা পরিহার করতে পারি। তাহলে সেটাই হবে, আমি আপনার হয়ে সংবাদ পাঠিয়ে দিচ্ছি। জি ধন্যবাদ। আমার সামনে রাজা ভিডিও কনফারেন্সে ফোন দিল আকাশপুরীর রাজার সাথে। আরে পাতালপুরের রাজা যে, কিভাবে ফোন দিলেন? আকাশপুরীর রাজা মানে রাজা 2। জরুরি একটা কাজে আপনাকে স্মরণ করা। শুনলাম রাজকুমারের বিয়ে দিয়ে দিলেন জলপুরের রাজার সাথে, এটা একবারও বললেন না? আমাদের বন্ধুত্ব কি এই ছিল? আরে কি যে বলেন, রাজকুমারীর ব্যাপারটা তো জানেনই, তাই তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করে দিলাম। আচ্ছা যাই হোক, জরুরি কাজটা কি আপনার? সেটা হলো আমার জামাতা আপনার সাথে যুদ্ধ করার প্রস্তাব দিয়েছে, আর যুদ্ধের কারণ ও অনেক শক্ত, যে কারণে আমিও আমার সৈন্য তাকে দিতে রাজি হয়েছি। কি বলেন? জলপুরের রাজা হিলোরাসের সাথে তো আমাদের শেষ চুক্তি হয়েছিল, যেখানে আমাদের সকল সমস্যার সমাধান হয়েছিল। তাহলে নতুন রাজা যুদ্ধ ঘোষণা করে কি দেখে? আপনার রাজকুমারী মোহনা সে আমার জামাতার বোন, আর রাজা হিরোলাসের কন্যাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। মানে 2 রাজকুমারীকে সে অপহরণ করেছে। বুঝতেই পারছেন কত বড় কারণ এটা যুদ্ধের জন্য। আর আকাশপুরী মনে হয় না জলপুরী আর পাতালপুরীর সৈন্যের সাথে টিকতে পারবে। আমরা কি কোনো চুক্তিতে আসতে পারি না? হ্যাঁ, পারবো না কেন? একটাই চুক্তি, আপনি অপহরণকৃত রাজকুমারীদের ফেরত দিবেন আর ক্ষমা চাইবেন আমার জামাতার কাছে। শর্তে আমি রাজি আছি। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, কোনো যুদ্ধ বিচ্ছেদ করতে চাই না। আপনারা কালই চলে আসুন, একবার আকাশপুরী থেকে ঘুরে যান আর জলপুরের রাজকন্যাদের দিয়ে যান, সাথে নতুন রাজার সাথেও সাক্ষাৎ হয়ে যাবে। আপনার কথা শুনে ভালো লাগলো, আর দাওয়াতের জন্য শুক্রিয়া। কালই আমরা আসছি আপনাদের ওখানে। আসুন। ওনাদের কথা শেষ হলো, আমি অনেকটা খুশি হয়ে গেলাম। যাক, কোনো কাজ। সেনাপতিকে দেখলাম একটু আগে, কিন্তু কোথায় গেল এখন? শালার ওকে পেলে এখন ইচ্ছে মতো ঝেড়ে দিব। শালা এত ভালো বুদ্ধি না দিয়ে কোথাকার কি ত্রিশূলটা কি খুঁজতে কি নিয়ে যাচ্ছে। এখন বুঝতে পারলাম মাথায় বুদ্ধি থাকলে সবই সম্ভব। খুশি হয়ে আমি নীলার কাছে আসলাম খবরটা জানাতে ওকে। দেখি এখনো শুয়ে আছে। রাজকুমারীরা কি এত অলস হয় নাকি? নীলার পাশে বসে নীলাকে ডাক দিলাম। নীলা আমার ডাক না শুনে উল্টো আমার হাতটা জোরে ধরলো। দূর, কি ঝামেলা, ডাক দিলাম জোরে। কি হলো, ডাকছো কেন? উঠতে হবে তাই। কি এমন হলো যে আমাকে উঠতে হবে? অনেক কিছুই হয়েছে, আমি নীলাকে বললাম যা হয়েছে সেটা। এই তো খুব ভালো সংবাদ, কোনো রকম যুদ্ধ ছাড়াই সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না যারাকে আমি কি বলবো। তুমি যদি বলো আমার কোনো সমস্যা নেই। তুমি আর যারা যদি রাজি থাকো তাহলে 2 জন বিয়ে করতে পারো। এটা কি করে হয়? 2 জনকে বিয়ে করা মানে কি জানো? এখন ব্যাপারটা এমন হলো পরে বিষয়টা অনেক দূর গড়াবে। তাই বলে আমি এভাবে তোমার আর যারার মাঝে আসতে চাই না। আগে যদি জানতাম তোমার মনে কেউ আছে তাহলে যেভাবেই হোক বিয়েটা আটকাতাম। যা হওয়ার তা তো হয়ে গেছে। দেখো, তোমার জীবন তোমার ইচ্ছা, আমি শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করতে চাই না। আরে চুপ করো তো, যা হয়েছে হয়ে গেছে, সামনে যা হবে সেটাও দেখা যাবে। এখন কাল আমাদের যেতে হবে আকাশপুরীতে। অনেক ইচ্ছে ছিল আকাশপুরী ঘুরে আসার, সেটা পূর্ণ হয়ে যাবে। চলো, তোমাকে আজকে পুরো নিচের দুনিয়া ঘুরে ঘুরে দেখাবো। সারাদিনে নীলার সাথে পাতালপুরি ঘুরে ঘিরে দেখতে লাগলাম। দিনটা এভাবেই কেটে গেল।
পরের দিন টেলিপোর্টেশন যন্ত্রের সামনে দাঁড়িয়ে আছি আমি আর নীলা, রাজা আর কয়েকজন সৈন্য। অনিলকে বলছিলাম ওর নাকি শরীর খারাপ খুব, তাই আসতে পারেনি উনি। তো কি নিজের বোন আর যারাকে আজকে মুক্তি করে নিয়ে আসবো, এর থেকে বড় খুশির ব্যাপার কি হতে পারে। আমরা সাথে সাথে আকাশপুরীতে চলে আসলাম। অনেক সুন্দর লাগছে সবকিছু দেখতে। এত অদ্ভুত সব জিনিস যে দেখতে পাবো এটা কল্পনাও করতে পারি নাই। আকাশপুরীর রাজা স্বয়ং আমাদের নিতে আসছে। কেমন আছেন জলপুরের রাজা হৃদয় টিটান? ভালো কোথায় রাখলেন? জি, আমার কন্যার কাছে আমি অনেক লজ্জিত। আমার মেয়ের ভুলটা মাফ করবেন। ঠিক আছে, ভুল যখন বুঝতে পারছেন তাতে আমি খুশি। তাহলে চলুন রাজপ্রাসাদে যাওয়া যাক। আমার সেটার জন্য সময় হবে না। আমি এখনই আমার বোন আর রাজকুমারীকে নিয়ে আমার দেশে, আমার বাসায় ফিরে যেতে চাই। সে কি এখনই কেন? মাত্র তো এলেন। না, আমার বাবা মা অনেক চিন্তা করতেছেন। আমি তাদের কাছে বোনকে দিয়ে আসতে চাই। ওকে, যেমন আপনার ইচ্ছা। আমার কাছে যারাকে আর রিদিকে এনে দেওয়া হলো। ওরা দুজনে আমাকে দেখে জোরে ধরলো আমাকে। চোখ দিয়ে পানি পড়ছে ওদের, বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে ওরা। আমি রাজাকে বলে টেলিপোর্টেশন যন্ত্র দিয়ে সোজা আমার বাড়ির সামনে চলে আসলাম। সাথে আসলো নীলা, রিদি আর যারা। আমি বাসায় ঢুকলাম। বাবা আর আম্মু আমাদের দেখে যে কত খুশি হয়েছে সেটা তাদের মুখ না দেখলে বোঝা যাবে না। তাদের কান্না আটকায় কি। দেখ, যা হবার হয়েছে, এখন থেকে আর বাসার বাইরে যেতে দিব না তোদের। বাবা, আমি এখানে থাকলে তোমাদের বিপদ হবেই। আমাকে যেতে হবে। মানে কোথায় যাবি তুই? আমি যে রাজা, এখন আমাকে আমার রাজ্য সামলাতে হবে। কি সব ভাবি যাবি বলতেছোস? মনে নেই আমাকে ত্যাগ করার শর্তে তো আমাদের জীবিত করেছিলে। এখন সে শর্তটা তো মানো। তোমাদের জন্যই তো ছিলাম ওই যেখানে আমার দরকার। এখন তো আমাকে সেখানে যেতে হবেই। আজকে রাতটাই তো থাক এখানে। না, সেটা হবে না। আমাকে রাজকুমারীকে নিয়ে যেতে হবে তার রাজ্যে। আর হ্যাঁ, এই যে তোমার বৌমা পাতালপুরীর রাজকন্যা, আমি নীলাকে দেখিয়ে বললাম। আমাদের না জানে বিয়েও করে ফেললি। না জানিয়ে না, নিজের জীবন বাজি রেখে বিয়ে করতে হয়েছে ওকে। সে অনেক কাহিনী, একদিন তোমাদের কাছে সময় নিয়ে বলবো। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস বাবা। আমাদের মাফ করে দিস, আমরা কখনোই এই জিনিস চাইনি, কিন্তু তোরাও তাও বেঁচে থাক এটাই চেয়েছি আমি। দেখো, চিন্তা করো না, আমি এখন হৃদয় না, আমি এখন একজন রাজা। হয়তো মহান হতে পারিনি, তবে আমার সর্বোচ্চ চেষ্টা করব। দোয়া করি সবসময় ভালো থাক, আর সময় পেলেই আসবি। আম্মু আর বাবাকে বিদায় দিয়ে চলে আসলাম। বেশি কথা বাড়ালাম না। রিদি এখনো ভয় পেয়ে আছে। আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। ওর কপালে একটা চুমু দিয়ে চলে আসছি। ওদের সবার থেকে আলাদা থাকতে হবে এখন থেকে। দেখি যারা মুখটা কাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। যারা কোনো কথা বলছে না। যারা প্লিজ শোনো না। কি শুনবো আমি বলো? আর তো কিছু শোনার নেই। দেখো যারা, এখানে ওর কোনো ভুল ছিল না। আমি অন্য কারোর কাছ থেকে কিছু শুনতে চাইনি। যারা, এখানে আমার কোনোই ভুল ছিল না। আমার সম্পূর্ণ ইচ্ছার বাহিরে বিয়েটা হয়েছে। আমি লড়াইয়ে ওদের সেনাপতিকে হার মানিয়েছি। আর ওকে বিয়ে না করলে ওর বাবা আমার রাজ্যে যুদ্ধ ঘোষণা করে দিত। তাতে কি তুমি ভয় পাও? ভয় পাই সেটা না, সেখানে রাজা নাই, সেনাপতিও তো নাই। কিভাবে প্রতিরোধ করবে জলপুরি? তাই বাধ্য হয়ে বিয়েটা আমাকে করতে হয়েছে। ভালো, বিয়ে যখন করেছো ভালো করেছো, তো আমাকে বলার কি আছে? যারা, আমি ওকে বলছি, আমার জন্য যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমি সরে যাব। তোমরা না হয় দুজনেই রইলে। আর এমনিতেও আমি তো আর জলে থাকতে পারবো না। তোমার কাছেই তো থাকবে সব সময়। আমার কাছে না হয় কিছুটা সময় থাকলো। তুমি কেমন? হ্যাঁ, নিজের স্বামীর ভাগ দিতে চাচ্ছ? কোনো ভাগ কেউ চায় না। ভালোবাসলে সবাই ভাগ চায়। আমি শুধু আমার কাজটাই করছি। এটা তুমিও খুশি থাকবে, যারাও খুশি থাকবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বিষয়টা বোঝার জন্য। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার দুজনের বিষয়টা খারাপ লাগছে। মনে হচ্ছে 2 নম্বর বিয়েটা করা লাগতে পারে আমার। কি হলো, তুমি চুপ কেন? না, আমি এমনিতেই চুপ। তোমরা যেহেতু বুদ্ধি করে নিয়েছো দুজন সতীন হবা, আমার কি সমস্যা তাহলে? কিন্তু আমার একটা কথা আছে। যখন ও আমার কাছে থাকবে তখন তুমি ওর যারার কোনোই খোঁজ, আর যারা তুমি ওর কোনো খোঁজ নিতে পারবে না।
কিন্তু আমি সব সময় ওর খোঁজ খবর কথাবার্তা বলতে পারবো। যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমি ওর ভাগ তোমাকে দিতে রাজি আছি। হুম, আমি রাজি। তাহলে এখন থেকে আমরা দু বোন। হুম। দুজন সেই হাসি মুখে গল্প করছে। আমি জলপুরিতে ফোন দিলাম, একটা জাহাজ পাঠিয়ে দেওয়া হলো। একটা জাহাজ আসতেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। নীলাকে আজকে নিয়ে যাব জলপুরি দেখাতে, অনেক ভালো লাগবে ওর হয়তো দেখলে। কিছুক্ষণ পরই আমাদের জাহাজ চলে আসলো। আমরা তখন দাঁড়িয়েছিলাম বাসার পিছনে সেই জঙ্গল পুকুরের পাশেই, যেখান দিয়ে আমি আর যারা বাসায় এসেছিলাম। জাহাজে উঠে আমরা চলে আসতে লাগলাম জলপুরিতে। অনেকটা দূরে আসার পরই আমাদের জাহাজে হঠাৎ আক্রমণ হলো। আমি জাহাজ চালক সৈনিককে বললাম, কি হয়েছে? হুজুর, মনে হচ্ছে আমাদের জলপুরীর পাশের রাজ্য আমাদের উপর হামলা করেছে। এত বড় সাহস, রাজার উপর হামলা? হুজুর, ওনাদের কাছে আধুনিক সব অস্ত্র, আমাদের জাহাজটাকে এখনই উড়িয়ে দিতে পারবে। যা বলার সাথে সাথে একটা বোম মেরে দিল আমাদের উপরে। আমাদের জাহাজ দুখণ্ড হয়ে গেল। কোন রকমে নীলা আর যারাকে নিয়ে উপরে উঠে আসলাম। কিন্তু আমি নীলা আর যারাকে নিয়ে উপরে উঠলাম, কোনো মতে উঠে এসেছি। যারা তো জলপরি, তার কিছুই হয়নি, কিন্তু নীলা বেহুশ হয়ে আছে। মনের মধ্যে টান দিয়ে উঠলো, একটা হাহাকার নেমে আসলো। ভাবলাম হয়তো আর বেঁচে নেই। বাপ্পি, তুমি শক্ত হও। কিন্তু আমি ওর বাবাকে কি বলবো? দেখো, এখানে তো তোমার ভুল নেই। এর পিছনে যার হাত আছে আমরা তার উচিত শিক্ষা দিব। হঠাৎ নীলা নড়ে উঠলো। ওর নড়া দেখে আমরা দুজনে খুব খুশি হলাম। যারা ওর শক্তি ব্যবহার করছে। আস্তে আস্তে সব পানি নীলার মুখ থেকে বাইরে বের হচ্ছে। একটু এদিক সেদিক হলেই কিন্তু কাজ শেষ। হয়তো শ্বাসনালী আটকে যাচ্ছে। তাহলে মুখে মুখ লাগিয়ে ফুঁক দাও। তুমি দাও। শত হলেও এখন সে তোমার স্ত্রী, ওর জীবন তোমাকেই বাঁচাতে হবে। কিন্তু তুমি? আমি বলছি না দিতে? আর তখন ওর কথা মনে নেই? ভালোবাসলে আমাদের দুজনকেই ভালোবাসতে হবে। আমি এখন ওর ভাগ বাদ দিয়ে তোমার ভালোবাসা চাই না। যারা ভুল তোমার দ্বারাই হয়েছে, হোক সেটা আমাকে বাঁচানোর জন্য, কিন্তু সেটা শুধরানোর সময় আমরা পেয়েছি। আমি অনেক ঋণী নীলার কাছে। আচ্ছা, আমি নীলার মুখে মুখ লাগিয়ে ফুঁক দিলাম। কয়েকবার ফুঁক দেওয়ার পরই নীলা কাঁদতে শুরু করে দিল। শো অবস্থায় সে আমাকে জোরে ধরলো। তুমি ঠিক আছো তো? হুম। আচ্ছা, কান্না করো না, কিছুই হয় নাই। আমি এক হাত ওর পিঠে দিয়ে ওকে জড়িয়ে নিয়ে বললাম, অনেকবার বেঁচে গেছি আমরা। সৈনিকটা মনে হয় জাহাজে মারা গেছে। আমাদের উপরে এভাবে কে হামলা করলো? কারো তো সাহস হওয়ার কথা না, তাও আবার জলের মধ্যে আক্রমণ হয়ে গেল আমাদের উপরে। আমার তো মনে হচ্ছে এটা অনেক বড় ষড়যন্ত্র। আমারও সেটাই মনে হচ্ছে। তবে আমাদের মনে হচ্ছে একটু সাবধান হতে হবে। যে কোনো সময় হামলা হয়ে যেতে পারে আমাদের উপর। হয়তো আর হামলা হবে না আমাদের উপর, কারণ যে হামলা তারা করেছে তাতে তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমরা মারা গিয়েছি, কারণ জাহাজ সহ সব জ্বলে গিয়েছে। আর আমি আমার এই নেকলেসটাও খুলে ফেলে দিচ্ছি পানিতে। এটা আমাকে রানিয়াম্মা পরিয়ে দিয়েছিলেন, জলপুরীর প্রতীক। এটা এখানে ফেলে দিলেই ওরা বুঝতে পারবে আমি পড়ে গেছি। কিন্তু আমরা কিভাবে বের করব কে আমাদের উপর হামলা করেছে? দেখি, আমি সেনাপতিকে ফোন করি। ওনারা দেওয়া ফোন দিলাম সেনাপতিকে, কিন্তু বন্ধ বলছে। হয়তো আমাদের মতো কোনো বিপদে পড়েছে সেনাপতি, ধরছে না। আগে এখান থেকে আমাদের সরতে হবে। দেখা গেল যারা হামলা করেছে তারা আবার এখানে চলে আসলো। চলো। দেখো, প্রথমত আমাদের এই সব জামা কাপড় চেঞ্জ করতে হবে। তোমাদের সাথে যেসব অলংকার রয়েছে সবকিছু চেঞ্জ করবা। সেগুলো কেন? কারণ হামলা যদি পাতালপুরি থেকে করে থাকে তাহলে নীলাকে ওরা বের করে ফেলতে পারবে, আর এতেই আবার আমাদের উপর আক্রমণ হতে পারে। আর যতক্ষণ পর্যন্ত আমি বের করতে পারছি কে আমাদের উপর হামলা করলো এবং কেন করলো, আমি জলপুরিতে যাচ্ছি না। তার আগে তোমাদের নিরাপদ একটা স্থানে রাখতে হবে। চলো। আমি নীলা আর যারাকে নিয়ে চলে আসলাম একটা বড় মলে। অবশ্য জায়গাটা হচ্ছে লন্ডনে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জামা কাপড় নিয়ে নিলাম, যেগুলো যারা সেলসম্যানের উপর জাদু করে কিনিয়ে দিল। জামা কাপড় প্রথমত পাল্টিয়ে নিলাম, তারপর একটা নিরাপদ জায়গায় চলে আসলাম। নীলা একটু আঘাত পেয়েছে, যারা ওকে ঠিক করে দিল পানি দিয়ে। তোমরা তো পানি দিয়ে অনেক কিছুই করতে পারো।
হ্যাঁ, পানি আমাদের সব। একজন আকাশপরী মায়ের মেয়ে হয়েও আমি কিছুই করতে পারি না। আমার তো ডানাটাও নেই। তুমি কখনো নিজেকে পরী মনে করো না, তাই তুমি তোমার শক্তি ব্যবহার করতে পারো না। তাছাড়া তুমি মানব পরী, মানে তোমার মধ্যে আকাশ পরীদের মতো সব শক্তি এবং মানুষদের মতো বুদ্ধি রয়েছে। তুমি নিতান্তই সব পরীদের থেকে শক্তিশালী। হ্যাঁ, ঠিক বলছো। কখনো নিজেকে পরী বলে মনে করিনি, সবসময় একজন সাধারণ মেয়েই ভেবেছি। দেখবা, সময় হলে সবই করতে পারবা। নীলা আর যারাকে রেখে আমি একটু বাইরে বের হলাম কারণ লন্ডনে আছি, একটু হলেও তো ঘুরে দেখার মন চায়, তাই ঘুরে ঘুরে সেটাই করলাম। আবার তো থাকতে হবে পানির মধ্যে, পৃথিবীর এমন সুন্দর সুন্দর জায়গা ঘোরার সময় কি আর হবে, তাই মন মতো ঘুরে আসলাম। 2 দিন কেটে গেল। সেনাপতির ফোনে কল দিয়েছি কিন্তু শুধু বন্ধই বলতেছে। আমি জলপুরিতে সংযোগ করার চেষ্টা করছি কিন্তু কোনো কাজই হচ্ছে না, সব দিক দিয়েই সবকিছু আটকে গেছে। আমি তো আর জলপুরির ঠিকানা জানি না যে সোজা ওইখানে চলে যাব। আর জলে যাতায়াত এখন সুবিধার নয়, কি করা যায় কিছুই মাথায় আসছে না। নীলা আর যারা দুজনেই আমার 2 পাশে শুয়ে ঘুমাচ্ছে। বুঝতেছি না আমি এভাবে কেন আছি, আমি কেন কিছুই করতে পারছি না। হঠাৎ বাইরে বড় পাখির মতো দেখলাম, বুঝে গেছি আকাশপুরীর কেউ হবে, তাই নীলা আর যারাকে এইভাবে রেখে আমি উঠে গেলাম। রুমে বারান্দায় চলে আসলাম, পরিচিত একটা সুগন্ধ পেলাম, বুঝে গেছি এটা কে। মোহনা, আমি জানি তুমি এখানে, আমার সামনে আসো। কেমন আছো হৃদয়? সবই তো তোমার জন্য হলো, ভালো কি থাকতে দিলে? এখন আমি হয়তো আমার রাজঘরে থাকতাম যারার সাথে, কিন্তু তুমি যা করেছো তা ঠিক করতে গিয়ে এখন আমি রাজা হয়েও ভয়ের মধ্যে আছি। তুমি হয়তো ভয়ের খবর কিছু জানো না। মানে? তোমাকে আমার প্রেমের জালে ফেলে আকাশপুরীতে নিয়ে আসার হুকুম দিয়েছিলেন আমার বাবা, আকাশপুরীর রাজা। তার মানে এইসব তোমার বাবার চক্রান্ত? আমিও প্রথমে এটাই ভেবেছিলাম। বাবা বলেছিলেন তুমি অনেক বড় একজন যোদ্ধা হবে, তোমাকে যদি নিয়ে আমি আসতে পারি তাহলে বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। তখন আমাদের আকাশপুরের সেনা আরো শক্তিশালী হবে। আমি বাবার এই কথা শুনেই তোমার কাছে এসেছিলাম। বিয়ের কথা শোনার পর থেকে তোমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু পরে আমি আসল ঘটনা জানতে পারি। কি ঘটনা? এইসব একটা চক্রান্ত। তোমার সেনাপতি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে আমার বাবার সাথে এক হয়ে গেছে এবং পুরো জাহান তাদের কবজায় করে ফেলতে চায়। তারা পাতালপুরীর রাজাকে বন্দি করে ফেলেছে এবং পাতালপুরীর রাজা হয়ে গেছে এখন সে নিজেই। এসব কি বলছো? তাহলে তো আমাকে এখনই জলপুরের উদ্দেশ্যে বের হতে হবে। তাতেও লাভ হবে না। তোমার উপরে হামলা করিয়েছিল সেনাপতি। তোমার ওই নেকলেসটা পেয়ে সবাই প্রমাণিত হয়েছিল তুমি মারা গিয়েছো। সেনাপতি এমন করবে আমি ভাবিও নাই। আর শুনলে অবাক হবে, এসবে সেনাপতিকে সাহায্য করেছে কে জানো? কে? জলপুরী রানী। মানে যারা আম্মু? হ্যাঁ, তবে এখন তার অন্য পরিচয়। এখন সে রাজা আনিলের স্ত্রী। কি ব্যাপারটা আমিও গোপন সূত্রে জেনেছি। হিরোলাস বেঁচে থাকার আগে থেকেই রানীর অবৈধ মেলামেশা ছিল সেনাপতির সাথে। রানীর প্রথম যে বাচ্চা হয় সেটা ছিল ওই সেনাপতিরই, কিন্তু সবাই ভেবে নিয়েছিল সেটা টিটানেরই। সেই ছেলে তো মারা গিয়েছিল। হ্যাঁ, গিয়েছিল। সবার কাছে সে মারা গিয়েছিল, কিন্তু সে ছিল আমাদের এই আকাশপুরীতে। তার জন্য একটা পুকুর করেছিল আমার বাবা, সেখানেই সে ছিল। এখন তাকে রাজা বানানো হবে জলপুরীর, আর তার সাথে আমার বিয়ে দেওয়া হবে। ও ভালো, তাহলে তোমার জীবন তো সুন্দর হবে। আমার কাছে কেন আসছো? তুমি যাও, বিন্দাস লাইফ তো তোমার। আমি এখানে আসছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছে থাকতে চাই। দেখো, সব আমাকে বলছো, সেটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সবার কাছে তো আমরা মারা গিয়েছি, তাই না? এভাবেই থাকি, তুমি এখন চলে যাও। তুমি আমাদের সাথে থাকলে ওরা তোমাকে খুঁজতে এসে আমাদের পেয়ে যাবে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে হয়তো আমাকে বিপদে ফেলবে না। এখন তুমি ভালো বুঝো। ঠিক আছে, চলে যাচ্ছি। হয়তো এপারে তোমাকে পেলাম না, কিন্তু ওপারে তোমাকেই আমি পেতে চাই। আমার ঠোঁটের শেষে একটা চুমন দিয়ে মোহনা চলে গেল। আমি তার ডানা মেলা দেখতেই থাকলাম। আজ রাগ আমি কার উপর করব? যে লোককে বন্ধুর মতো ভেবেছি সে কিনা প্রথম থেকে আমাকে বিশ্বাসঘাতকতা করতেছে।
কিন্তু এসব কিসের জন্য? সহজেই তো আমার উপর মহলে ওনার ছেলেকে রাজা বানিয়ে ফেলতে পারতো, তারপর পাতালপুরীর মেয়েকে বিয়ের প্রস্তাব দিত, শুধু শুধু আমাকে। হ্যাঁ, এটাও তো হতে পারে আমার দ্বারা সে এই ত্রিশূলটা নিতে চেয়েছিল। হ্যাঁ, এটাই হবে হয়তো। আসল কথাই আমার মাথায় চলে আসতে কি চাল দিয়েছে, এক ডিলে দুই ভাগে মেরে ফেলছে। এখন তার ছেলে জলপুরীর রাজা, সে নিজে পাতালপুরী দখল করেছে, আবার আকাশপুরীর রাজকন্যাকে ছেলের বউ করে আকাশপুরীতে দখল করে নিবে। ভেবেছিলাম শুধু মানুষদের মধ্যেই এই ক্ষমতার লড়াই হয়, কিন্তু না, জিনপরীদের মধ্যেও এই ক্ষমতার যুদ্ধ হয়, সেটা অনেক ভয়াবহ। আমি রুমে চলে আসলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করার মতো ছিল তো অনেকেই, এখন যে নীলা আর যারাকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। এত কিছু হয়ে গেল, বরং আমি কিছুই জানলাম না। এসব শুধু শুধু কেন হলো আমার সাথে? আমি কি রাজা হতে চেয়েছিলাম? ওরাই জোর করে বানালো, এখন ওরাই জোর করে আমাকে মেরে রাজ্য নিজের করে নিল। আমি একটা সোফায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে ওদের দুজনকে ব্যাপারটা জানাতে হবে। সকাল হয়ে গেছে, আমাকে যারা ডাক দিচ্ছে। হৃদয় ওঠো। উঠেছো? নীলা কোথায়? ও একটু ওয়াশরুমে। ও আসুক, কিছু কথা আছে তোমাদের সাথে। নীলা বের হলো। দুজনকে ঘটনা খুলে বললাম। যারা কেঁদে দিল ওর আম্মার কাহিনী শুনে। ভাবতেই পারছে না ওর মা এতটা খারাপ হবে। আর নীলাও কাঁদছে, শুনেছে তার সৎ বাবাকে আটক করে রেখেছে। আমি তো আর কোনো পথ দেখি না। আর 3টা জায়গায় দখল করে নিয়েছে, এখন তাদের উপরে শক্তিশালী কেউ নেই। আমার মতে আমাদের ফিরে যাওয়া আর উচিত হবে না। কিন্তু এর বিরুদ্ধে আমাদের তো কিছু করতে হবে। হ্যাঁ হৃদয়, যারা ঠিক বলেছে। তুমি একজন রাজা, আর তোমার স্ত্রী হিসেবে আমি কখনো হার মানব না। আমি সবসময় তোমার পাশেই আছি। আমিও সব সময় তোমার পাশেই আছি। তোমাদের মাথা কি গেছে নাকি? তাদের কাছে কত সৈন্য তোমরা জানো? হ্যাঁ, সেটাও তো কথা। আমাদের সাহায্য দরকার। আমাদের কিছুই লাগবে না। আমি সবচেয়ে ভালো একটা বুদ্ধি দিই, যেটা হলো আমরা ত্রিশূলটার খোঁজ করব। কিন্তু নকশা, সেটা তো সেনাপতির কাছে। সেটা ছাড়া তো আমরা কখনোই ত্রিশূলের আশেপাশে যেতে পারবো না। হ্যাঁ, তবে আমার মনে হয় নকশাটা সেনাপতির কাছেও